কারণে কিন্তু এবার গোটা বাংলাদেশের ছাত্র সমাজ রাজপথে ঝাঁপিয়ে পড়ে একটাই স্লোগান দিচ্ছে যে দফা এক দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এবং এদেশের ছাত্র সমাজের আন্দোলনের চাপে এবং প্রধানমন্ত্রীর নির্দেশে ডক্টর আহসানুল হক মিলন তিনি তার শিক্ষামন্ত্রীর মসনদ এবার হারাতে যাচ্ছেন। গতকাল দুপুর পর্যন্ত যে মানুষটার অহংকার আর ঘাটতারামিতে পা মাটিতে পড়ছিল না, আজ হঠাৎ করে তার গলা এতটাই নরম হয়ে গেল কিভাবে? কিন্তু মাত্র 24 ঘন্টার নোটিশে সেই ফার্মের মুরগিদের কাছে রীতিমতো সারেন্ডার করতে বাধ্য হলেন তিনি। এটা তো বলা যাবে না, এটা বলা যায় না, ফার্মের মুরগি বলা যাবে না। আপনারা কি চাচ্ছেন আমাদের বাচ্চাদেরকে ফার্মের মুরগি প্রমাণ করার জন্য যা খুশি তাই করবেন আর আমরা ঘরে বসে থাকবো? আপনি মন্ত্রিসভার শপথ নিতে গেলেন কিভাবে একটা লাভ দিয়া, তো ওই দিনই ভাবছি যে আপনি এবার আরো কিছু রং তামাশা করবেন। যেমন আগে আপনি যাইতেন এই হেলিকপ্টারে করে নকল ধরতে, কত তামাশা আপনি করছেন। তারপরে সেদিন আপনি বললেন কি তোমরা বড় হয়ে জাইমার সাথে রাজনীতি করবা। আপনি একবারও চিন্তা করতেছেন না যে শিক্ষামন্ত্রী হয়েছেন বলে আমাদের সন্তানদের মগজ আপনার কাছে বন্ধক দেই নাই। তারা নিজেরা বড় হয়ে ঠিক করবে তারা হাসনাতে রাজনীতি করবে না জাইমার সাথে রাজনীতি করবে। যারা আহত হয়েছেন, সেই সব ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা সরকারের পক্ষ থেকে, শুধু সরকার না আমি বলবো এক্ষেত্রে বিরোধী দলও একসাথে, বিরোধী দল এবং সরকার একই সাথে উভয় পক্ষ আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি তাদের পাশে দাঁড়াবো। মাননীয় স্পিকার, ব্যর্থ অলস মন্ত্রীদের গত 5 মাসের প্রতিদিনের আমলনামা এখন সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের টেবিলের উপর। তিনি নিজেই হাতে নিয়েছেন ব্যর্থ মন্ত্রীদের ডানা ছাটার নির্মম রাজনৈতিক চাবুক। শিক্ষামন্ত্রীর পদত্যাগ হবে, যেভাবে ছাত্ররা আন্দোলন করা শুরু করেছে। আজ এসএসসি পরীক্ষা শেষে তারা ঢাকার উদ্দেশ্যে লং মার্চের আহ্বান জানিয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় তারা ঘেরাও করবে। শিক্ষামন্ত্রীর পতন হওয়া না পর্যন্ত তারা ওইখানেই দাঁড়িয়ে থাকবে। তাদের জন্য শিক্ষা না, তা আমি বলবো ব্যাংকের জন্য সংসদ না, যেটাকে সেটাকে লাভ দেওয়া কোনো ব্যাংকের ইশারা মানুষের লক্ষণ না। আর আমাদের দাবি একটাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আমরা পরীক্ষা দিব, আমরা সব করব। অনেকে মনে করেছিলেন যে এহসানুল হক মিলন ভালো মন্ত্রী হবে, শপথ অনুষ্ঠানে যাওয়ার টাইমে সে কি লাভ। আরে মিলন ভাই, লাভ নেই, এটা কি টাইম আছে নাকি? হুদা এই সমস্ত নাটক করার দরকার আছে। নাটক কম করো প্রিয়, এটাই তো বলে আজকালকার পোলাপান। তো দেরি করে আসিছেন কেন? লাভ মেরে কি দেখাতে চান? আপনি শিক্ষার কি উন্নয়ন করবেন সেটা তো দেখছে জনগণ। আপনি আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনার বিশেষ অংশ আপনারা দেখেছেন, দেখে অলরেডি তো বুঝতে পেরেছেন তাই না যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে আর মনোযোগ সহকারে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতে হবে। তাহলেই কেবল আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে, কোন লেভেলে যাচ্ছে। কথা বাড়াবো না, চলুন মূল নিউজে চলে যাব। তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। দুপুর পর্যন্ত যে মানুষটার অহংকার আর ঘাটতারামিতে পা মাটিতে পড়ছিল না, আজ হঠাৎ করে তার গলা এতটাই নরম হয়ে গেল কিভাবে? ফিজিক্স পরীক্ষার রুটিন পেছানো তো দূরের কথা, উল্টো ছাত্রছাত্রীদের ফার্মের মুরগি বলে চরম তাচ্ছিল্য করেছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। কিন্তু মাত্র 24 ঘন্টার নোটিশে সেই ফার্মের মুরগিদের কাছে রীতিমতো সারেন্ডার করতে বাধ্য হলেন তিনি। সংসদে দাঁড়িয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়া থেকে শুরু করে ফিজিক্সে ভুল প্রশ্নের জন্য ফুল মার্কস দেওয়ার ঘোষণাও চলে এলো। কিন্তু পেছনে কি এমন ঘটল যে এক রাতেই ঘাটতেরা মিলন একদম সোজা হয়ে গেলেন? রাজনৈতিক পাড়ায় জোর গুঞ্জন খোদ প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আসা এক কড়া ফোনেই শিক্ষামন্ত্রীর এই 180 ডিগ্রি ভুল বদল। শেখ হাসিনার পরিণতি দেখে প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি এতটাই ভয় পেয়েছেন যে শিক্ষামন্ত্রীকে রীতিমতো বাংলাওয়াশ দিয়েছেন। বলা হচ্ছে পরিস্থিতি কিছুটা ঠান্ডা হলে এই কানমলা খাওয়ার পর কেঁদেও আর পার পাবেন না মিলন। আজ উঠে আসবে 13 ও 14 জুলাইয়ের ভেতরের সব গোপন খবর। কিভাবে একটি অডিও ক্লিপ পুরো তারেক সরকারকে কাঁপিয়ে দিল আর ঘাটতারা মিলন কিভাবে সাইজ হলেন, থাকছে তার পেছনের আসল কাহিনী। পুরো ঘটনার আসল সূত্রপাত হয় 13 জুলাই সেই অভিশপ্ত দিনে। দেশ জুড়ে তখন টানা ভারী বৃষ্টি হচ্ছিল, রাস্তাঘাটে শুধু জলকাদা আর বন্যার পানি থই থই করছে। এমন ভয়াবহ ও খারাপ পরিস্থিতিতে প্রায় 11,000 পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেননি। আর যারা অনেক কষ্টে কাদা পানি পার হয়ে হাঁসফাঁস করতে করতে পরীক্ষার হলে ঢুকেছিল তাদের জন্য অপেক্ষা করছিল আরেক চরম বিপদ। সেদিন ছিল ফিজিক্স পরীক্ষা। এমনিতেই সায়েন্সের স্টুডেন্টদের কাছে ফিজিক্স মানেই এক বাড়তি আতঙ্ক, আর সেই আতঙ্কের আগুনে রীতিমতো ঘি ঢেলে দিল প্রশ্নপত্র। ফিজিক্সের মতো কঠিন সাবজেক্টের 2 সেটের প্রশ্নই ছিল মারাত্মক ভুলে ভরা। একদিকে প্রাকৃতিক দুর্যোগের ধকল আর অন্যদিকে প্রশ্নপত্রে ভুলের ফাঁদ। এই জোড়া ধাক্কায় ছাত্রছাত্রীদের ক্ষোভ তখন বারুদের মতো ফুসছিল। পরবর্তীতে তারা বাধ্য হয়ে দাবি তুলল এমন অমানবিক পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত করতে হবে। বৃষ্টিতে ভিজে কাদা মেখে এমনিতেই তাদের মেজাজ ছিল চরম পর্যায়ে, তার ওপর প্রশ্নপত্রে এমন ভুল দেখে তাদের মাথা পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়। কিন্তু তাদের এই কষ্টের কথা শোনার মতো কেউ ছিল না। একটা দেশের শিক্ষা ব্যবস্থা কতটা খারাপ হলে এমন দুর্যোগের দিনেও জোর করে পরীক্ষা নেওয়া হয় সেটা ভেবেই অবাক হচ্ছিলেন অনেকেই। ছাত্ররা যখন রাস্তায় কাদার মধ্যে গড়াগড়ি খাচ্ছে তখন মন্ত্রী সাহেবরা এসির বাতাসে বসে আরাম করছিলেন। পরীক্ষার হলে ভিজে চুপসে যাওয়া ছেলেমেয়ে
মেয়েগুলো যখন দেখলো যে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করার ফিজিক্স প্রশ্নেই এমন মারাত্মক ভুল, তখন তাদের রাগের মাত্রা আকাশ ছুঁয়ে যায়। তারা খুব ভালোভাবে বুঝতে পারলো যে এই সিস্টেম তাদের কোনো মূল্যায়ন করছে না এবং করবেও না। আর ছাত্রদের এই চরম কষ্টের ডাক একদমই গায়ে মাখেননি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। 14 জুলাই সকাল থেকেই তিনি ছিলেন তার চরম অহংকারী রূপে। ছাত্রছাত্রীদের যৌক্তিক দাবির মুখে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে দুপুর পর্যন্ত নিজেদের সিদ্ধান্ত অটল ছিলেন তিনি। আর সেই চরম ঘাটতারামের কারণে পরিস্থিতি আরো ঘোলাটে হতে শুরু করে। ঠিক তখনই ইন্টারনেটে লিক হয়ে যায় সেই কালজয়ী অডিও ক্লিপ। আর সেই একটি ক্লিপই যেন জ্বলন্ত আগুনে এক বালতি পেট্রোল ঢেলে দিল। অডিওতে একদম পরিষ্কার শোনা যায় শিক্ষামন্ত্রী তাচ্ছিল্য করে বলছেন, এগুলো তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসে। সাধারণ ঘরের কাদায় ভেজা ছাত্রদের তখন মনে একটাই প্রশ্ন জাগে, মন্ত্রীর মেয়ে আমেরিকায় পড়ে বলে কি আমাদের নিয়ে এমন তামাশা করার সাহস পেলেন তিনি? যাদের নুন আনতে পান্তা ফুরায় তাদের আত্মসম্মানে এই কথাটি যেন বিষাক্ত তীরের মতো বিঁধল। গরিবের বাচ্চারা কষ্ট করে পরীক্ষা দিতে যায় আর এসির বাতাসে বসে থাকা মন্ত্রী তাদের নিয়ে এমন মশকরা করবেন, এটা মেনে নেওয়ার মতো ছিল না। তিনি হয়তো ভেবেছিলেন এমন কথা বলে তিনি পার পেয়ে যাবেন, কিন্তু তার এই একটি কথাই যে তার গলার ফাঁস হয়ে দাঁড়াবে সেটা তিনি ঘুণাক্ষরেও ভাবতে পারেননি। ছাত্ররা পরিষ্কার বুঝতে পারল যে এই মন্ত্রী তাদের মানুষ বলেই গোনায় ধরেন না। তিনি ভাবছেন এরা ফার্মের মুরগি, যাদের কোনো জোর নেই, কোনো সাহস নেই। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন এই বাংলার ছাত্র সমাজ যখন খেপে যায় তখন ক্ষমতার গদি উল্টে যেতে সময় লাগে না। তার এই বেফাস কথাটাকে তাদের চরম বিপদে ফেলে দিল। মন্ত্রীর এই গলাবাজি যে খুব বেশিক্ষণ টিকবে না সেটা হয়তো অনেকে আগে থেকেও আজ করতে পারছিল। অপমানিত শিক্ষার্থীরা এরপর আর ঘরে বসে থাকেননি। অডিও ভাইরাল হয় 14 জুলাই দুপুর থেকেই শুরু হয় আসল খেলা। সায়েন্স ল্যাব, শাহবাগ, উত্তরা সহ ঢাকার সমস্ত প্রধান রাস্তাঘাট বন্ধ করে রাজপথে নেমে আসে ক্ষুব্ধ ছাত্র সমাজ। দুপুর থেকে শুরু হয় একদম রাত 10টা পর্যন্ত চলে এই অবস্থান কর্মসূচি। তাদের টানা তাণ্ডবে পুরো ঢাকা শহর যেন স্থবির হয়ে পড়ে। তখন সবার মুখে একটাই স্লোগান, তুমি কে আমি কে, ফার্মের মুরগি। কে বলেছে শিক্ষামন্ত্রী। এমনকি রাজপথের এই আগুনে মুহূর্তের মধ্যে ইন্টারনেটও ছড়িয়ে পড়ে। আর জন্ম নেয় বয়লার চিকেন পার্টি নামের এক বিশাল ফেসবুক পেজ। এই বয়লার চিকেন পার্টির ধাক্কায় তারেক সরকারের মন্ত্রী এমপিরা রীতিমতো হিমশিম খেতে শুরু করেন। চারদিকে তখন শুধু বয়লার চিকেনের দাঁত ভাঙা জবাব আর প্রতিবাদের ঝড়। রাস্তায় কাদা মেখে আন্দোলন করা এই মুরগিরাই দেখিয়ে দিল যে তারা ফার্মের হলেও তাদের রাগ কতটা মারাত্মক হতে পারে। পুরো দেশ তখন তাদের সাহসের প্রশংসা করতে শুরু করলো। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকান, সব জায়গায় শুধু একটাই আলোচনা, কিভাবে একজন মন্ত্রী এত বড় বোকামি করতে পারলেন। এই বয়লার চিকেন পার্টি কোনো সাধারণ পেজ ছিল না, এটা ছিল লাখো ছাত্রের ক্ষোভের আগুন। তারা প্রমাণ করে দিল যে ডিজিটাল যুগে বসে কাউকে ছোট করে কথা বললে তার ফলাফল কত দ্রুত আর কত ভয়ঙ্করভাবে ফিরে আসে। ঢাকার রাস্তায় যখন স্লোগানে কাঁপছে তখন মন্ত্রীর অহংকার যেন একটু একটু করে পড়তে শুরু করেছে। তারা বুঝতে পারছিল এই বয়লার চিকেন পার্টি তাদের এমনভাবে নাড়িয়ে ছাড়ছে যা আগে কেউ কখনো দেখেনি। ছাত্রদের এই ক্ষোভের মুখে পড়ে সরকারের ভিত রীতিমতো নড়বড়ে হয়ে ওঠে। ছাত্রদের এই ভয়ঙ্কর রূপ আর স্লোগান মুহূর্তের মধ্যে মনে করিয়ে দেয় 2026 সালের সেই জুলাই মাসের কথা। শেখ হাসিনার সেই এক রাজাকার মন্তব্যের পরিণতি কতটা ভয়াবহ ছিল তা সবারই জানা। ক্ষমতা আর অহংকারের পতন কিভাবে ঘটেছিল সেই স্মৃতিও এখনো তরতাজা। পরিস্থিতি বেগতিক দেখে প্রধানমন্ত্রী তারেক রহমান রীতিমতো ভয় পেয়ে যান, কারণ তিনি খুব ভালো করেই জানেন এই ছাত্রদের সাথে লাগতে গেলে তার নতুন সরকারের গদিও আর আস্ত থাকবে না। এমনিতেই বলা বলি হচ্ছে আগের হাসিনা সরকার তো অন্তত দেশ ছেড়ে পালানোর একটু সময় পেয়েছিল, কিন্তু এরা হয়তো সেই পালানোর পথটাও খুঁজে পাবে না। আর এতেই চোখের সামনে অন্ধকার দেখতে শুরু করেন তারেক সরকার। এরপরই নাকি সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষামন্ত্রী মিলনের কাছে যায় সেই কড়া ফোন কল। শোনা যায় সেই ফোনালাপে মন্ত্রী সাহেবকে এমন ঝামা ঘষা দেওয়া হয় যে তিনি থর থর করে কাঁপতে শুরু করেন। তারেক সাহেবের সেই চোখ রাঙানি আর ধমক খেয়ে এক নিমিষে শিক্ষামন্ত্রীর সব অহংকার চূর্ণ হয়ে যায়। তিনি বুঝতে পারেন যে এবার আর তার কোনো মাফ নেই। প্রধানমন্ত্রী তাকে পরিষ্কার জানিয়ে দেন যে এই ফার্মের মুরগির সাথে ফাইজলামি করলে গোটা দলের খবর হয়ে যাবে। গদি বাঁচাতে হলে এখনই সব ঠিক করতে হবে। এই ধমকের পর শিক্ষামন্ত্রী চোখে শস্যের ফুল দেখতে শুরু করেন। তার ঘাড়ের রগ যেগুলো এতক্ষণ টান ছিল সেগুলো এক নিমিষে ঢিলা হয়ে যায়। তিনি বুঝতে পারেন যে তার এই বোকামির জন্য পুরো সরকার এখন চরম বিপদে পড়েছে। তারেক রহমানের সেই কড়া ধমকের পর যা ঘটলো তা সিনেমার গল্পকেও হার মানাবে। যে লোকটা কয়েক ঘন্টা আগেও গলাবাজি করেছিল সে রীতিমতো লেজ গুটিয়ে ফেলে। ঘাটতারামি ভুলে তিনি সোজা সংসদে দাঁড়িয়ে আমতা করে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হন। শুধু কি তাই, ফিজিক্সের ভুল 2 প্রশ্নের জন্য সবাইকে ফুল মার্কস দেওয়ার ঘোষণাও দেন তিনি। যে মিলন সাহেব একটু আগেও ছাত্রদের নিয়ে হাসাহাসি করেছিলেন, তিনি এই ফার্মের মুরগির ধাক্কায় পুরোপুরি সাইজ হয়ে গেলেন। সাধারণ ছাত্রদের গলায়ের কাটা হয়ে দাঁড়ানো এই মন্ত্রীকে শেষমেশ নিজের কপাল চাপড়াতে হলো। এখানেই কি নাটকের শেষ? মূল পরিস্থিতি আপাতত ঠান্ডা হবার জন্যই মিলনকে এই ক্ষমা চাওয়ানো হয়েছে, কিন্তু ছাত্রদের তাতিয়ে দিয়ে সরকারের ইমেজে এত বড় দাগ লাগানোর কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান ভেতরে ভেতরে চরম ক্ষেপে আছেন। এমন বেফাস কথা বলে তারেক সরকারকে যারা নাচিয়ে ছাড়লো তাদের সহজে ছেড়ে দেওয়া হবে না। গুঞ্জন রয়েছে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলেই মিলনের বিরুদ্ধে বড় ধরনের অ্যাকশন আসতে পারে। তখন গদি বাঁচাতে এই শিক্ষামন্ত্রী হয়তো কেঁদেও মাফ পাবেন না। এই ক্ষমতার গরম চেয়ারে বসে দেশের সাধারণ মানুষদের তাচ্ছিল্য করার আগে এখন থেকে হয়তো 10 বার ভাবতে হবে মন্ত্রী সাহেব। অনেকে মনে করেছিলেন যে এহসানুল হক মিলন ভালো মন্ত্রী হবি। হ্যাঁ, শপথ অনুষ্ঠানে যাওয়ার টাইমে সে কি লাভ। আরে মিলন ভাই, লাভ মেয়েরা কি টাইম বাঁচে নাকি? হুদা এই সমস্ত নাটক করার দরকার আছে? নাটক কম করো প্রিয়, এটাই তো বলে আজকালকার পোলাপান। তো দেরি করে আসিছেন কেন? লাভ মেয়েরা কি দেখাইতে চান? আপনি শিক্ষার কি উন্নয়ন করবেন সেটা তো দেখছে জনগণ। আপনি যেভাবে মন্ত্রণালয় চালাইতেছেন,
আপনার মন্ত্রণালয় একটা ব্যর্থ মন্ত্রণালয় হবে। আমি সরি মিলন ভাই, আপনার আমি পছন্দ করি, কিন্তু আপনি যা করতেছেন আপনার মন্ত্রণালয় একটা ব্যর্থ মন্ত্রণালয় হবে। আপনার দরকার হলে আমার সাথে কথা কয়ে নিয়েন, কেন হবে আমি এক এক করে ধরাই দেবো। আমি আর একটা ক্লিপ দেখাই, আপনারাই দেখাই, দেখেন। আপনি আপনার মেয়েকে আপনার স্কুলে আপনার হেডমাস্টারিতে পড়ান নাই, আপনার নিজের উপরেই তো আপনার আত্মবিশ্বাস নাই। আপনি আপনার মেয়ের ডাক্তার বানিয়েছেন, কনগ্রেচুলেশন, আমার কোচের মেয়ে ডাক্তার হয়েছে। কিন্তু আপনার মেয়ে ডাক্তার করার জন্য আপনি কুমিল্লা পড়িয়েছেন। আপনার মেয়ে যে এখানে রয়েছে, যারা আপনার ক্লাস করে তারা ডাক্তার হতে পারে না, কুমিল্লা গেলে ডাক্তার হতে পারে। আপনি তো আপনার দায়িত্ব অপারগতা করেছেন। আপনার এলামনাইতে আপনার কয়জন ডাক্তার আপনার হেডমাস্টার জীবনে স্কুল থেকে হয়েছে, সেই পরিসংখ্যানটা আমাকে দেন। স্যার, ভালো পজিশনে গিয়েছি ইনশাল্লাহ দিলে, হয়তো আমাদের পার্সেন্টেজ কম, কারণ আমাদের রুরাল এরিয়ার সকল অভিভাবকদের অবস্থা একরকম নয়। ছাত্রদের পিছিয়ে যেটা বিনিয়োগ করা প্রয়োজন ওই অনুপাতে বিনিয়োগ করতে পারছে না। তোমার বাবা কি ছিল যাই মেকানিক ছিল, তোমার বাবা কি ছিল? হ্যাঁ, কার্পেন্টার ছিল। ওরা কিভাবে হলো? কোন শিক্ষক ওদের মানুষ বানিয়েছে? কে তাদেরকে ইন্সপিরেশন দিয়েছে? আপনার হাজার হাজার ছাত্রছাত্রী আপনাদের বেরিয়েছে, একটিও ডাক্তার বানাতে পারেন নাই। কেউ জবাব দিতে যায় না। দেখেছেন, আপনি শিক্ষককে ছাত্রীদের সামনে ধমকাইতেছেন। আপনি কি শিক্ষকদের প্রভু নাকি? মাস্টার আপনি যদি লিডার হন তাইলে আপনার টিমের সাথে ব্যবহার করেন নাকি কেউ? আপনি তো লিডারশিপের ল জানেন না মিলন ভাই। ওনাকে যদি আদৌ কিছু বলার থাকে প্রাইভেটলি বলেন, ডেকে পাবলিকলি প্রেস করবেন, প্রাইভেটলি কোচ করবেন। কোচ তাও এভাবে বলবেন না। বয়স্ক মুরব্বী মানুষ, আপনারই টিমের মানুষ, তারা এইভাবে বেইজ্জত করলেন ছাত্রীদের সামনে, তার নিজের ছাত্রীদের সামনে। সে ছাত্রীদের সামনে মাথা উঁচু করে পড়াইতে পারবে? আপনি তো শিক্ষকের মাথা উঁচু করে দিবেন, আপনি তার মাথা নামায় দিলেন কেন? আপনি এত হেডম হেলিকপ্টার নিয়ে 25 বছর আগে চক্কর মেয়েরা পয়েন্ট কামাইছেন, ভাবছেন এখনো সেই সিস্টেমে কাজ চলবে? হ্যাঁ, চলবে না। শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত, কারণ এই শিক্ষার্থীরা যেভাবে শিক্ষামন্ত্রীর অপমান করতেছে, তাতে যদিও পদত্যাগ না করে, তা আমার মনে হয় এই শিক্ষামন্ত্রীর ল্যাংটা করে ছেড়ে দেবে এরা। আসসালামু আলাইকুম। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মিলন সাহেবের নাম আমার ছাত্ররা আজকাল চেঞ্জ করে দিচ্ছে। এতদিন ওনাকে বলতো হেলিকপ্টার মিলন, আজকে থেকে ওনার নাম দিয়ে দিচ্ছে ওয়াটার মিলন। ওয়াটার মিলন কেন দিচ্ছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন। এই যে বাংলাদেশে বন্যাটা হইলো বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিশেষ করে চিটাগং যে মারাত্মক বন্যা হইলো, এবং পুরো বাংলাদেশে মোটামুটি প্রভাব পড়ছে। সব জায়গায় অবশ্য চিটাগংয়ের মতো অবস্থা হয় নাই। এর মধ্যে এইচএসসি পরীক্ষা চলতেছে, পদার্থবিজ্ঞানের পরীক্ষা ছিল, ফিজিক্স পরীক্ষা। তো আমরা অনেক ধরনের ভিডিও দেখছি, মানে গতকালকে থেকে গত পরশু দিন, তার আগের দিন শিক্ষার্থীরা পরীক্ষা দিতে যাচ্ছে, ওই মানে বই খাতা নিয়ে যাচ্ছে, কোমর পানি ভিজা, তারপরে যাই আপনার পয়লা যেতেছে, পানির মধ্যে ডুবা যেতেছে, তার মধ্যে পরীক্ষা দিতে হবে। ওদের দাবি ছিল যে আমার অত পরীক্ষাটা বন্ধ করেন। কিন্তু সরকারের কথা হলো, শিক্ষামন্ত্রীর কথা হলো, বললেই তো আর বন্ধ করা যায় না। কিন্তু উনি আজকে সংসদে দাঁড়িয়ে বলছেন উনি কিছু কিছু জায়গায় বন্ধ করেছেন, যেমন কুমিল্লা মহিলা কলেজে নাকি বন্ধ করে দিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, মাননীয় শিক্ষামন্ত্রী, এমন একটা দুর্যোগপূর্ণ অবস্থা না, বন্ধ করলে কি হইতো ভাই? কি হইতো? এমন কি সর্বনাশটা হয়ে যেত? আপনি ইচ্ছা করলে পারতেন। এবং আপনি যে কথাবার্তা বলেন, মানুষ সবকিছু ভালোভাবে নিচ্ছে না। আপনি ইদানিং আরেকটা কথা কি বলছেন, যেটা ভাইরাল হয়ে গেছে বাজারে, যে এইসব পোলাপান সব ফার্মের মুরগি। আমি জানি না কোন প্রেক্ষিত থেকে আসছে, পোলাপান এখন স্লোগান দিতেছে আমি কে তুমি কে, ফার্মের মুরগি। দেখেন, মাত্র 4-5 মাস হলো সরকার আসছে। আপনি আজ শিক্ষামন্ত্রী, গত টার্মে আপনি যে ক্রিয়াকর্ম দেখাইছেন বাংলাদেশের ইতিহাসে সেগুলো লেখা থাকবে। কিন্তু এইবার প্রথম থেকেই দেখা যাচ্ছে আপনি ডিরেল হয়ে গেছেন মাননীয় মন্ত্রী মহোদয়। কথাবার্তা কি বলেন বুঝেন না, বা বুঝা বলেন না, নাকি বয়সের জন্য হয়েছে? কারণ আগের টার্ম তো আরো 20-25 বছর আগে ছিল, 25 বছর আপনার বয়স হতে পারছে। এগুলো একটু খেয়াল করেন। যেমন আপনি ওই যে স্কুলে যে বলছিলেন তোমরা কি যাইবার রহমানের মতো রাজনীতিবিদ হবে কিনা, এটা নিয়ে ট্রল হয়েছে। তারপর নকল হবে না এটা নিয়ে ট্রল হয়েছে। কিন্তু গতবার যে আপনার একটা সুনাম ছিল, সেই সুনামের পরিপ্রেক্ষিতে আমরা ভাবছিলাম এইবারও আপনি একটা এমন কিছু দেখাবেন যেটা বিগত সরকার দেখাইতে পারে নাই। বিগত সরকার তো পরীক্ষা নকল একদম মানে শিক্ষা মন্ত্রণালয়টাকে বা শিক্ষা ব্যবস্থাটাকে বন্ধ করে দিয়ে গেছিল। আপনাকে যখন মন্ত্রিত্ব দেওয়া হইলো, তখন আমরা সবাই ভাবলাম যে না, এই যে আসছে এসএনএল মিলন সাহেব আসছে, এইবার আবার আগের মতো অবস্থা হবে। কিন্তু আপনি 4 মাসের কার্যকলাপে পাবলিক বা আমরা সন্তুষ্ট নই। আপনাকে আরো ডাইনামিকই হইতে হবে যদি আপনি টিকতে পারেন। এই জন্য বললাম যে আপনি অলরেডি দেখছেন আজকে সারাদিন কি হয়েছে ঢাকায়। শুধু ঢাকায় না, আমরা ঢাকাটা দেখতেছি বেশি, পুরো বাংলাদেশেই আপনার পদত্যাগের দাবি করতেছে।
কারণ কি? কারণ আপনি জানেন যোগ্যরা পরীক্ষা দিচ্ছেন, তারপরে পরীক্ষার প্রশ্ন করতে ঝামেলা ছিল। যদিও আমি আবারও বলি, আপনি সংসদে দাঁড়ায় বলছেন, সরি বলছেন, এবং ওই পরীক্ষাগুলো বাতিল করবেন, এবং যেখানে যে ধরনের ব্যবস্থা নেওয়ার ডিসিএসপিদেরকে বলতেছেন, কিন্তু সাধারণ মানুষ কিন্তু ওই সংসদে কি বললেন সেটা কিন্তু শুনতেও চায় না, বিশ্বাসও করতে চায় না। তারা ভার্চুয়ালি, ভিজিবলি দেখতে চায়। যেমন আমরা কি দেখতেছি, পরীক্ষা দিতে যে কি যে মানে হয়রানি হচ্ছে ছাত্রদের, সেটি আমরা দেখতেছি না। এবং এগুলো যখন ভিডিও আকারে আসতেছে, যে ছাত্রের পিতামাতা দেখতেছে তারা তো দুঃখ প্রকাশ করছেই, তারা তো হাই হাই করছেই, কিন্তু পাশাপাশি অন্যান্য জনগণও তাদের প্রতি সিম্পেথাইজ হচ্ছে, কেউ কিন্তু আপনার প্রতি সিম্পেথাইজ হচ্ছে না। কিন্তু বাস্তব সত্যতা তো এইটা যে আসলেও একটা ভয়াবহ বন্যা হয়েছে, এর মধ্যে পরীক্ষা দেওয়া ভিজা যায়া, এটা আসলে অমানবিক কাণ্ড। এর চেয়ে অমানবিক কাণ্ড যেটা সবচেয়ে বেশি অমানবিক বলা যায়, সেটা হলো সংসদ ভবনের সামনে যে ছেলেগুলা আন্দোলন করতেছিল, পুলিশ লাঠিপিটা করতেছে। এই যে দৃশ্যটা যখন আমরা দেখলাম টেলিভিশনে এবং বিভিন্ন মাধ্যমে, যে পুলিশ এই মানে কোমলপতি ছাত্রদের গায়ে হাত দিতেছে, এই দৃশ্য দেখলে তো আমাদের সেই পুরো দৃশ্যের কথা মনে হয়ে যায়। 24-এর আন্দোলনের কথা মনে হয় যে কি নিয়ে শুরু হয়েছিল, বা একটা কোটা আন্দোলন নিয়ে শুরু হয়েছিল। নিশ্চয়ই মনে আছে আপনাদের সবাই। কোটাটা যদি তখন শেখ হাসিনা দিয়া দিত, তাহলে আজকে দেশে এই নতুন সরকার আমরা আসতে পারতাম না, দেশে কোনো সংস্কার হইতো না, ওই শৈল শাসকের আন্দোলন থেকে যেতাম। ভুল এখানে করে ফেলছে। এখন কিন্তু আপনারা টুকটাক ভুল করতেছেন, যে ভুলের থেকে অনেক বড় রকম মানে অনাসৃষ্টি শুরু হয়ে যেতে পারে। যেমন ধরেন, ছেলেমেয়েরা যখন ইউনিভার্সিটিতে আন্দোলন করতেছিল, তখন ছাত্র দলের নাসির সাহেব গেছে ওইখানে, কোনো দরকার ছিল? কারণ ছাত্র দলের নাসির মানে সরকারি দলের মানুষ, উনি গেছে ওখানে বুঝাইতে, ওনার তো কোনো দরকার নেই। ওনার বিরুদ্ধে তো ছাত্ররা মিছিল করে নেই বা ছাত্ররা স্লোগান দিচ্ছে না, তখন পিছন থেকে ভুয়া 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 বলতেছে। এখন নাসির সাহেবের মাথা যদি গরম হয়ে যায়, বা কোনো একটা ছাত্র দলের কর্মী যদি মাথা গরম করে একটা ছাত্রের গায়ে হাত তুলে, এখন চলে গেল, সর্বনাশ হয়ে গেল। হইতে তো সময় লাগবে না, ওনার কি দরকার যাওয়ার এখান থেকে? সমস্যা হলে শিক্ষামন্ত্রীর সাথে, সরকারের শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করছে, শিক্ষামন্ত্রী জবাব দেবেন, শিক্ষামন্ত্রী প্রয়োজন যাবেন ছাত্রদের সামনে। ছাত্রদের যাওয়ার তো কোনো দরকার নেই। কার বুদ্ধি তোলা যায় এই অগ্নিকুণ্ডের মধ্যে, যেখানে শত শত ছেলেরা বসে আছে, তারা আন্দোলন করতেছে, তারা স্লোগান দিতেছে, আমি কে তুমি কে, ফার্মের মুরগি, সেখানে ছাত্র দলের নাসির সাহেব কি বুঝে দিচ্ছে, তার কথা কেউ শুনবে? এই ছাত্ররা তো এই শিক্ষামন্ত্রী ব্যতীত, প্রধানমন্ত্রী ব্যতীত আর কারো কথা শুনবে না। ওখানে যাওয়ার কোনো দরকার ছিল না। এরকম আরো ছোট ছোট ঘটনা ছাত্রদল হোক বা বিএনপির ছেলেমেয়েরা করতেছে। একটা ঘটনা দেখলাম, একটা 10-11 ছাত্র আসছে আন্দোলনে, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, যে এই পাবলিক জিজ্ঞাসা করছে, পাবলিক কোন দলের আমি জানি না, নিশ্চয়ই সরকারি দলের, কি হবে তুমি এখানে আন্দোলনে আসছো কেন? তুমি ক্লাস 10-এ পড়ো। বলে যে আমরা একাত্মতা ঘোষণা করতেছি। না, তোমাকে কে পাঠাইছে? আর ওনারা বলতে যাচ্ছে, যারা এই সমস্ত প্রশ্ন করতেছে, যে তৃতীয় কোনো পক্ষ এটা করাচ্ছে। ভাই, করে দিতে পারে, তৃতীয় পক্ষ ছাড়া কি কোনো কিছু হয় বাংলাদেশে? এই ছাত্রদের পিছনে তৃতীয় পক্ষ থাকতেই পারে, আর সেই তৃতীয় পক্ষ যেন না থাকে সে ব্যবস্থা করলেই হয়। তৃতীয় পক্ষ তো সবসময় সুযোগ দিছে, সবসময় সুযোগ নেবে। সেখানে আপনারা ইনভলভ হয়ে, যে আপনি চাই একটা 16 বছরের ছেলেকে বলেন তুমি কেন এখানে আসছো, তাকে চার্জ করতেছেন, তাকে বলতেছেন তুই ভুয়া, আপনারা 3-4 জন মিলে কেন? এই ছেলের পিছনে যারা 10টা ছেলে এসে তারা যে 10-এর ছেলে গিয়া ইন্টারমিডিয়েট ছেলের সাথে একটা আন্দোলনে একাত্মতা ঘোষণা করতে পারবে না? পারবে তো। এছাড়া দেখেন আরেকটা ভিডিও আপনাদের দেখাই, তাহলে দেখবেন এই যে আন্দোলনটার আকার কোন দিকে চলে যাচ্ছে। ভিডিওটা একটু দেখেন। দেখেন এই যে কথাটা এই ভদ্রলোক বললো, এই ভদ্রলোক কে আমি জানি না। এই ভদ্রলোক মানুষ কিন্তু ওর গায়ের রং ভাই, যে সরকারি লোক বলতেছে, এই যে ছেলেগুলো এখানে যে আন্দোলন করতেছে, এরা সব মাদকাসক্ত এবং টিকটকার। এই লোকটাকে কিন্তু এখন এরা খুঁজতেছে, এই লোকটার পরিচয় বেরিয়ে যাবে, কারণ মাধ্যম এত ফাস্ট, এখন এই লোকটার পরিচয় বাড়িয়ে যাবে। এই লোকটা যদি পরে প্রমাণিত হয় যে সে বিএনপির কোনো একটা ছেলে বা ছাত্র দলের বা যুব দলের বা কোনো দলের লোক, তাহলে এটা তো যে রেজাল্ট হবে সেটা তো প্লাস পয়েন্ট হলো না, মাইনাস হয়ে গেলো। ওর কি দরকার ছাত্রদেরকে টিকটকার বলা, ছাত্রদেরকে মাদকাসক্ত বলা? নিচে কমেন্টগুলো যে দেখেন, সবাই লিখতেছে এখন মাদকাসক্ত, আর যখন ওই সময় আন্দোলন ছিল তখন তারা রাইট ট্র্যাকে ছিল। আসলে এইগুলা পুরা আন্দোলনটাকে আরো মানে আগুনে ঢেলা দেওয়া হচ্ছে। এগুলোকে বন্ধ করতে হবে ভাই। আমরা কোনো অবস্থাতেই চাই না যে এখনই দেশে একটা মানে নতুন কিছু হোক, একটা অভাবনীয় ঘটনা ঘটুক, একটা বিশৃঙ্খলা ঘটুক, আমরা চাই না। এটাকে সলভ করতেই হবে। কারণ কি জানেন, এই যে ছোট্ট আন্দোলন থেকে যে বড় আন্দোলন হবে না, তারপর এই আন্দোলন যে সরকার পতনের আন্দোলনে যাবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিয়ে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।